1995 সালের 25শে জুলাই জয় জয় দিনের কভার স্টোরির শিরোনাম জীবন ডিগবাজি আমার মরণ ডিগবাজি। এটি মূলত বিএনপির দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানের প্যারোডি। এই ছবিতে আপনি দেখছেন জামায়াতের একজন নেতা তাদের দাড়িপাল্লা প্রতীকের ফেস্টুন হাতে নিয়ে দৌড়াচ্ছেন। সামনেই ধানের শীষের প্রতীক সহ একটি ভবন যার দরজা বন্ধ। তখন আসলে কি হয়েছিল? 1991 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা করে জামায়াত সংসদে 18টি আসন পায়। কিন্তু বিএনপির সঙ্গে জামায়াতের এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি, বরং আওয়ামী লীগের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে যোগ দেয় জামায়াত। মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে জামায়াত নিষিদ্ধ হয়। কিন্তু 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরে 1976 সালে সামরিক প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দেওয়া হলে জামায়াত পুনরায় রাজনীতিতে সক্রিয় হয়। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করলে তার পূর্ণ সুযোগ গ্রহণ করে জামায়াত এবং বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে থাকে। বন্দুকের নলের মুখে ক্ষমতা গ্রহণের পর হুসেন মোহাম্মদ এরশাদ 1986 সালে নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে যে নির্বাচনের আয়োজন করেন, বিএনপি সেটি বর্জন করলেও আওয়ামী লীগ তার সমমনাদের নিয়ে এই নির্বাচনে অংশ নেয়। জামায়াতও ওই জোটের সঙ্গী হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে 2 বছর না যেতেই শুরু হয় সরকার পতনের আন্দোলন। এবার বিএনপি জামায়াত একসঙ্গে। 2001 সালের নির্বাচনে এই জামায়াত আবারও বিএনপির সঙ্গে জোট করে এবং প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের অংশ হয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামায়াতের এই সম্পর্ক বা জোট টিকে থাকে বহু বছর, যদিও ধীরে ধীরে এই দুটি দলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অনেক ইস্যুতেই বিএনপি ও জামায়াতের অনৈক্য স্পষ্ট হয়। বিশেষ করে গত বছরের জুলাই অভ্যুত্থানের পর জামায়াতের সঙ্গে বিএনপি সম্পর্ক তলানিতে ঠেকে। যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বলা হতো জামায়াতের বি টিম, সেই এনসিপির সঙ্গেও জামায়াতের সম্পর্ক এখন সাপে নেউলে। গত 19 অক্টোবর রবিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, জামায়াত ইসলামীর তথাকথিত পিআর আন্দোলন একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই ছিল না। এটি ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া বাতিল করতে এবং জাতীয় সংলাপকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিতে। নাহিদ লিখেছেন, বাংলাদেশের মানুষ এখন স্পষ্টতই জামায়াতের প্রতারণা বুঝতে পারছে। তারা মিথ্যা সংস্কারবাদী বা কারচুপি করা অভিনেতাদের দ্বারা আর প্রতারিত হবে না। তবে নাহিদের এই স্ট্যাটাসকে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর দাবি করে জামায়াত বিবৃতি দিয়েছে। তারা বলেছে, জামায়াত ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে নাহিদ যে মন্তব্য করেছেন সেটি সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা জামায়াতের কাছে বোধগম্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রশ্ন হলো যে জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা অনেকেই ছিলেন জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মী এবং যেই এনসিপির সঙ্গে জামায়াতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হতো, তাদের মধ্যে এই দূরত্বের কারণ কি? গণমাধ্যমে এনসিপি একজন নেতা বলেছেন, দলীয় প্রতীক হিসেবে তারা শাপলা চাচ্ছেন। এতদিন জেনে এসেছেন বিএনপি এই ক্ষেত্রে বাধা দিচ্ছে, কিন্তু সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন এনসিপি যাতে শাপলা প্রতীক না পায় সেক্ষেত্রে জামায়াতও বাধা সৃষ্টি করছে। জামায়াতের কড়া সমালোচনা করে নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পেছনে এটিও কাজ করে থাকতে পারে। এর পাশাপাশি এনসিপি এখন হয়তো তাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার তকমা ঘুচিয়ে স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র নির্মাণের চেষ্টা করছে। বহুল প্রতীক্ষিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে গত 17 অক্টোবর। অন্যান্য দলের সঙ্গে জামায়াতও এই দলিলে স্বাক্ষর করে। যদিও এর আগে জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা নিয়ে নানা রকমের ধূম্রজাল সৃষ্টি হয়। গত 31 জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, আইনি ভিত্তি না দিলে জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করবে না, কারণ নির্বাচিত সরকার এসে এটি আইনের রূপ দেবে তার নিশ্চয়তা নেই। তাই যা করার এখনই করতে হবে। এরপর জুলাই সনদে স্বাক্ষরের আগের দিন অর্থাৎ 16 অক্টোবর দলের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের বলেছিলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিধান অর্থাৎ পিআর যুক্ত না করলে জুলাই সনদে জামায়াত স্বাক্ষর করবে না। এমনকি 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিনও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেছিলেন, তারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও জুলাই সনদে স্বাক্ষর করবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কারণ সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই ড্রাফটটি তারা পাননি। অথচ দেখা গেল নানা রকমের শর্ত দিলেও শেষ পর্যন্ত জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু এ বিষয়ে এনসিপির সমালোচনার মুখে দলটির নেতারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট না হলে তারা জুলাই সনদ থেকে স্বাক্ষর প্রত্যাহার করতে পারেন। জুলাই সনদে স্বাক্ষর করলে 19 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এর ভিত্তিতে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে তাদের আন্দোলন চলবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জামায়াতের, আর সেই নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরে।
এই দাবিতে সোচ্চার জামায়াত গত সোমবারও বিক্ষোভ মিছিল করেছে। জুলাই সনদ কার্যকরে সাংবিধানিক আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে সমাবেশ হয়েছে। সেখানে দলের নেতারা বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট হতে হবে, প্রয়োজনে পিআরের পক্ষেও গণভোটের আয়োজন করতে হবে। এখন প্রশ্ন হলো, জামায়াত কি এই দাবিতে শেষ পর্যন্ত অনড় থাকবে, নাকি গণভোট না হলেও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে তারা অংশ নেবে? সেই নির্বাচনে জামায়াত কি এককভাবে অংশ নেবে, নাকি ইসলামিক দলগুলোর সঙ্গে জোট করবে, নাকি অতীতের মতো আবারও ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ করতে বিএনপির সঙ্গে জোট করবে? 1971 সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াত বরাবরই কৌশলী। 1971 সালে মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতা করলেও সেটি জামায়াত কখনো স্বীকার করে না, বরং তারা বলার চেষ্টা করেন 71-এ দেশ স্বাধীন হলেও দেশ আসলে স্বাধীন হয়নি। দলটির নেতারা 24-এর অভ্যুত্থানকে প্রকৃত স্বাধীনতা বলে মনে করেন, এমনটিও শোনা যায়। যদিও 2024 সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ওই বছরের 16 ডিসেম্বর বিজয় র্যালি করেছিল জামায়াত। আর ওই একই মাসে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের ছাত্র সংবাদ নামে একটি প্রকাশনায় বলা হয়, 1971 সালে বাংলাদেশের কিছু মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, এটি তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। যদিও তীব্র সমালোচনার মুখে শিবির দুঃখ প্রকাশ করে। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ছাত্র সংবাদ বলে যে, মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ছাত্র সংবাদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে 2024-এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে। জামাত বরাবরই নিজেদের ভারত বিরোধী হিসেবে প্রমাণের চেষ্টা করে। তাদেরকে পাকিস্তানপন্থী বলাও নতুন কিছু নয়। গত বছরের 8 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছিলেন, ভারতের বোঝা উচিত তাদের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশের ঐক্য তত মজবুত হবে। গত 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসম্বর্ধনায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। ডক্টর তাহের বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করেছি এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব। অবশ্য গত বছরের 22 নভেম্বর ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো ভারত বিরোধী ছিল না, বরং এটি অপপ্রচার। তিনি দাবি করেন, জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে। সমতা ও সম্মানের উপর ভিত্তি করে ভারত সহ প্রতিবেশী সব দেশের সঙ্গে জামায়াত ভালো সম্পর্ক রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি ও জামায়াত। শুধু তাই নয়, অভ্যুত্থানের মুখে যে আওয়ামী লীগের পতন হলো, সেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জামায়াতের ভূমিকা অনেক বেশি বলেই মনে করা হয়। কিন্তু সেই জামায়াতের আমির অভ্যুত্থানের পরে বলেছেন, গত 16 বছরে জামায়াতের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে, জামায়াত তা ক্ষমা করে দিয়েছে। গত বছরের 3রা সেপ্টেম্বর রাজধানীর বিজয় সরণিতে একটি অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না। যদি ভিকটিম হিসেবে কেউ বিচার প্রত্যাশী হয়, তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করা হবে। অবসর মাসখানেক পরেই গত বছরের 13ই অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে জামায়াতের রোকন সম্মেলনে দলের আমির বলেন, পতিত আওয়ামী লীগের দীর্ঘ শাসনে যেসব কালাকানুন ও আইন তৈরি করা হয়েছিল, সেই আইন দিয়েই তাদের বিচার করতে হবে। তিনি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচারের বিষয়ে বলেন, যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আওয়ামী লীগের সঠিক পাওনা বুঝিয়ে দিতে হবে। গত 10 মে যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল সরকার, সেদিন জামায়াতের আমির বলেন, তারা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চান, আওয়ামী লীগের বিচার চান। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করে জাতিকে সম্মানিত করুন। কিন্তু এই অভিযোগ আছে যে জামায়াত মূলত আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেতে চায়, কেননা আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেটি মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা কি করবেন? তারা কি ভোট দেয়া থেকে বিরত থাকবেন, নাকি অন্য কোনো দলকে ভোট দেবেন? যদি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে আওয়ামী লীগের ভোট আসলে কার বাক্সে যাবে? জামায়াত হয়তো এই শূন্যতার সুযোগ নিতে চায় এবং সেই কারণেই স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার অভয় দিয়ে তাদের বাগে আনার চেষ্টা করছে। অর্থাৎ একদিকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা, অন্যদিকে তাদের বিচার দাবি। আবার সেই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা বা তারা ক্ষমতায় এলে কি হবে, এ নিয়ে তর্ক আলোচনার মধ্যেই গত 18 অক্টোবর ফেসবুকে অধ্যাপক আনু মোহাম্মদ লিখেছেন, একটা কথা বাজারে বেশ চালু করা হয়েছে, আমরা তো আগে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখি। এই কথায় তথ্যগত ভুল আছে। আনু মোহাম্মদ লিখেছেন, আমরা জামাতকে দেখি নাই, কথাটা ঠিক না।
একটু খেয়াল করলেই মনে পড়বে, আসলে ভালোভাবেই দেখেছি। 1971 সাল তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। পাকিস্তান সামরিক বাহিনী এই দেশে যখন ভয়ঙ্কর নৃশংসতা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট চালাচ্ছে, তখন তার প্রধান সহযোগী হিসেবে জামাত তার সব সংগঠন ক্ষমতা উপভোগ করেছে। 80 দশকে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জামায়াতের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক কাঠামো শক্ত হয়। সে সময় হল দখল, সন্ত্রাসের বহু ঘটনায় তাদের ভূমিকা আছে। 2001 সালে আবার বিএনপির সঙ্গে জামায়াত ক্ষমতায় যায়। দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তখন ছিল তাদের হাতে। তাদের ক্ষমতায় থাকা অবস্থায় র্যাব গঠন হয়, আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয়, বাংলা ভাই সহ সন্ত্রাসের বিস্তার ঘটে, বিচার বহির্ভূত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ব্যাপকভাবে শুরু হয় এই সময়। অধ্যাপক আনু মোহাম্মদ লিখেছেন, আওয়ামী লীগ, বিএনপি সবারই নিজ নিজ কৃতকর্মের দায় নিতে হবে, জামায়াতকেও তাই।